সন্ধ্যা অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলে পথঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘর থেকে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ্য মজলিস জমিয়ে তুলেছে। খেলার খবর, ভোখা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, সিনেমার নানাবিধ গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে তারা তুড়ি দিয়েই উড়িয়ে দিতে ভালোবাসে। তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক, না হলেও ক্ষতি নেই। কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য মজলিসটা বেশ জমে ওঠে। এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মুশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুসরত ছিল না, কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিয়নো গল্পও দিব্যি জমে ওঠে। আর এ তো ছিল সান্ধ্য মজলিসের সেরা অনুপান, ভৌতুড়ে গল্প। কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে উঠেছিল। এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেদিকে তাকালো। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই সূচিবেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল। ওদের বিষয়ে অবশ্য সেখানেই কেটে যায়নি, কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয়, একেবারে খাঁটি সাহেব। তখন ওদের বিষয়ের আর পরিসীমা রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো। তারপর ওদের দিকে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে প্রশ্ন করল, এখানে হন্টেড হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজ পড়ুয়া, তাই বিদেশি সাহেবের কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই রইল না। বন্ধুদের মধ্যে প্রথমে রমেনি উত্তর দিয়ে বললে, এই গ্রামের ভেতরে মাইলখানেক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে, বহুদিনের পুরনো বাড়ি। কেউ এখানে বসবাস করে না। তারই দোতলায় একটি কামরা আছে। কেন, সেখানে যেতে চাও নাকি? শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটল। হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো, তা হলেই ভূতের ঠিকানা পেয়ে যাবে সাহেব। এই কথা শুনে সাহেব বিশ্রী গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালো, আর নিচের কোমরে গুঁজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোই ঘন ঘন নাচাতে লাগলো। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো। কোথা থেকে এলো এই সাহেব? ওর নিয়তি কি ওকে এখানে এই জল ঝরা রাত্রে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করলে, তা সাহেব, সেই ভুতুড়ে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোকাল লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশকালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুড় ডানা ঝটফট করে আকাশে উড়ে গেল। যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভিতরে সে বেরিয়ে গেল। অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল। ঘরের ভেতর চারজন বন্ধু নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না, সে কথাই ওরা হয়তো ভাবতে লাগলো। প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিল না, এই কথা মনে করে ওদের সবাইকার নিভৃত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল। চার বন্ধুর বাড়ি ফেরবার তারা ছিল না, কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যতই গভীরই হোক, বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা।
কিন্তু ওরা আরও খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর রিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেয়া হলো না তো? 4 বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ওই অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখানে পৌঁছিত সবাই থমকে দাঁড়ালো। সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাঁটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকা কারসাধ্যি। অনেকক্ষণ বৃথার চেষ্টা করে তারা জনপ্রীণ ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল। ভূত ছাড়া সাপের ভয় তো আছে। এই আধার রাতে পোড়ো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া। তার আগে যে কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করল। সে শব্দ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে আবার ফিরে এলো। কোনো সাড়াই মিলল না। শৈলেশ বললে, কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর তো কোনো উপায় তো দেখতে পাচ্ছি নে। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বললে, আমরা বড় জোর গ্রামের চৌকিদারকে খবরটা দিয়ে যেতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো। আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন জলটা একটু ধরেছে বটে, তবে পথের দুপাশে বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে। রাত্রির খাওয়া দাওয়া চুকিয়ে 4 বন্ধু একটা বাড়িতে মিলিত হলো। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালি পড়ে থাকে। 4 বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিটা কাটিয়ে দেবে। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক, পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করলে, এসো আমরা একটা রাত জেগেই কাটাই। কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি। আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। বাবুরা, আরে ও বাবুরা। চৌকিদার ওই বাড়িটার উপর দৃষ্টি রেখেছিল। তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিশ্রী খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না, তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে। চৌকিদারের সঙ্গে ওরা যখন গিয়ে জমিদার ভাঙা বাড়িতে হাজির হলো তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল। মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একবার ছুট। একতলার জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকি সবাইকার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা সে সব কিছুই ভ্রুক্ষেপ করল না। হাজির হলো গিয়ে দোতলায় বিরাট বারান্দায়। সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার, সেই সাহেবটাই তো। লোকটার গোয়া আছে বলতে হবে। এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি। কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তার মুখ থেকে ওই একটা গো গো শব্দ শোনা যাচ্ছে। শৈলেশ বললে, কি আশ্চর্য, টর্চটা জেলে সাহেব যেন কি লিখছিল। বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে, ডায়েরি দেখছি যে। সাহেব কি ডায়েরি লিখছিল? জনার্দন বললে, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়।
সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, পর পর। সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার। জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগলো। 12:15, অনেক কষ্টে উপরে উঠে এসেছি, ভয়ের কিছু নেই। শেয়াল আর চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা। ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব। বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম, বেশ শীত করছে যেন। ঘরের জানলাগুলো বন্ধ করে নিলাম, টর্চটা জ্বালানোই থাকলো। 1:20, হয়তো একটু ঘুম এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, ঘরের জানলাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে। এর কারণ কি? জানলাগুলো আবার বন্ধ করলাম। 1:30, একটা পৈশাচিক হাসে আবার চমকে উঠলাম। তাকিয়ে দেখি জানলাগুলো আবার ভীষণ শব্দে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোতে বাড়িটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কেউ কি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। 1:45, হঠাৎ ভেসে এলো একটা বুক ফটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে। কঙ্কালটা যেন দুহাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি করে কোমর থেকে রিভলভারটা বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতরে নেই। 2:05, এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি মাথার উপরে অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে সেই জায়গাটা যেন বরফ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচন্ড চিৎকার করে উঠলাম আমি নিজে। সেটা ভয়ে থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। 2:30, ঘুম চোখ থেকে একবারে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। সবগুলো জানলা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো। জানলাগুলো আবার বন্ধ করে দিলাম। 3:10, কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটি বরফের চাদর বিছিয়ে দিল। আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না। ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। 4 বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক মুখ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আঁচলা করে নিয়ে সাহেবটির মুখে ছিটিয়ে দিতেই সে দু চোখ মেলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। হা হা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না। তারপরই তার দেহটা একবার এনে দিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে এই বাড়ির প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হলো। সেই ভুতুরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসলে ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি 108 বছর। তার কাছেই সব কথা জানা গেল। এই জমিদার পরিবারের 3 পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী। হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত। একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব। শোনা যায় সেই প্রাচীন জমিদার নিজেকেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল। কাহিনী শেষ করে সেই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে,
নসিব নসিব সবই নসিব, নইলে এই পরদেশি সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন?